খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকেই হারিয়ে দিয়েছে বাংলাদেশ দল। ঐতিহাসিক এক জয়ের পর সেই ম্যাচ নিয়েই আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন ক্রিকেট কোচ আখিনুজ্জামান রুশো। রুশো ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। রুশো ভাই, অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে গিয়ে হারানো সহজ কাজ নিশ্চয়ই নয়। এশিয়ার দেশগুলো বিশেষ করে খুবই কষ্ট হয় সেখানে গিয়ে খেলতে। আমরা ভারত ছাড়া অন্য কোনো দলকে সেখানে সাফল্য পেতে দেখি না। পাকিস্তান গত 30 বছরে সেখানে জয় পায়নি। শ্রীলঙ্কা কখনোই টেস্ট জিততে পারেনি অস্ট্রেলিয়ার মাটিতে। বাংলাদেশ তাদের মাত্র তৃতীয় টেস্টে সেখানে গিয়ে জয় পেয়ে আসলো। এই জয়টা কেমন আসলে? প্রথমেই তো কংগ্রেচুলেশন আমাদের বাংলাদেশ টিমকে, এবং আমি আরও আজকে আমাদের একটা খুব আনন্দের দিন। আমাদের বাংলাদেশ জনগণের জন্য একটা খুব আনন্দের দিন, এবং আমারও একটা এই ঐতিহাসিক জয় দেখার জন্য আমি অনেক বেশি, আমার কোচিং কেরিয়ার 27 বছরের কেরিয়ারে আমি এরকম ঐতিহাসিক জয় দেখিনি, কিন্তু আজকের জয়টা আমি আসলে খুবই, এটাকে আমি আসলে অন্যভাবে আমি নিজেকে এটা ফিল করছি আর কি। তো আজকের জয়টা আসলে আমাদের জন্য আসলে টোটাল জয়টা আমি যেটা মনে করছি যে আমাদের প্লেয়ারদের যে একটা তাদের যে একটা ডেডিকেশন ছিল, যে একটা অস্ট্রেলিয়ার সাথে একটা ম্যাচ, তাদের সাথে ম্যাচ খেলতে হলে কীভাবে তাদের সঙ্গে ম্যাচ খেলতে হবে, এবং কোন কয়েকটা সেক্টর আছে না, সেই সেক্টরগুলোতে আমরা যদি ভালো করতে পারি তাহলে আমরা জয় করি। কিন্তু এই ক্ষেত্রেই দেখা গেছে আমাদের ছেলেরা কিন্তু প্রতিটা সেক্টরেই কিন্তু তাদের সাকসেসফুলটা উঠে নিয়েছে। তারা কিন্তু আমার মনে হয় যে তারা এই যে অস্ট্রেলিয়ার যে ট্যুরটা তারা পেয়েছে আজকে দীর্ঘ 23 বছর পরে, আমি আবার বললাম 23 বছর পরে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের সাথে আমাদের খেলা, এবং তাদের সাথে আমরা এটা ভালো করতে গেলে আমাদের কি কি করা দরকার, কি ধরনের আমাদের এই ইনস্টিটিউটগুলো নেওয়া উচিত, প্রতিটা স্টেপেই কিন্তু আমরা সাকসেস। তিনজন বলেন, আপনার বোলিং বলেন, আপনার ব্যাটিং বলেন, আপনি ফিল্ডিং বলেন, এবং এরপরে যে মেন্টাল যে স্কিলটা আছে, মাইন্ড সেট আপটা, এই যে তাদের কীভাবে খেলতে হবে, যে এবং ইনিংসগুলো প্রতিটা ডেতেই দেখা যাচ্ছে যে ফার্স্ট সেশন, সেকেন্ড সেশন, থার্ড সেশন, ফোর্থ সেশন, এখানে কিন্তু আসলে সেশনে যদি কেউ ফেল করে তাহলে কিন্তু অনেক ব্যাকফুটে চলে যায়। কিন্তু আমরা এখানে আমাদের মাইন্ডসেটটা এমন ছিল যে আমরা প্রতিটা সেশনেই আমরা কিন্তু এগিয়েছিলাম তাদের চেয়ে। তার জন্যই কিন্তু আজকে জয়টা আমাদের জন্য খুব সহজ হয়েছে, এবং সবার যে একটা চাওয়া ছিল যে আমরা সবাই ভালো খেলবো, সবাই ভালো খেলতে চায়, বাইরের মাঠেও তো আমরা ভালো খেলতে পারি, এই কন্ডিশনেও ভালো খেলতে পারি। মাঝখানে একটা কথা না বললেই নয়, আমাদের এই টেস্ট সিরিজ যাওয়ার আগে মমিনুল হক সৌরভ, আমি তো বসুন্ধরা হেড কোচ হিসেবে ওইখানে রয়েছি, সে ওইখানে যাওয়ার আগে মিনিমাম 8টা থেকে 10টা সেশন করেছে। তার সাথে কথা হলো যে তুমি এখানে কেন, বা আমাদের তো আরও কে আছে, বলছে না স্যার এখানে আমাদের উইকেট, আপনাদের যে ইনডোরে যে কিছু উইকেট আছে যেগুলো উইকেটের সাথে অস্ট্রেলিয়ার কন্ডিশনের কিছুটা হলেও তাদের সাথে ম্যাচ করে, এই জন্য স্যার আপনার এখানে এসে আমি এই কাজগুলো করতে চাই, যে ওখানে আমি কোন শর্টসগুলো করবো, যে প্রিপারেশনটা যে আমাদের প্লেয়ারদের প্রিপারেশন ছিল, ওখানে মমিনুল আসে ওই কাজগুলো করেছে, ওর সাথে তাইজুল কাজগুলো করেছে। এর পাশাপাশি তারপরেও ওর সাথে আমার আরও কথা হয়েছে যে আসলে আমরা ওইখানের জন্য যা প্রিপারেশনটাকে স্যার আমাদের জন্য ক্রিকেট বোর্ড আমাদের জন্য ওইখানে মিনিমাম 15 ডেজ আগে আমাদেরকে পাঠাবে, যাতে ওই কন্ডিশনে গিয়ে আমরা ওই যে কন্ডিশনে খেলা হবে এর সাথে অ্যাডজাস্ট করতে পারি, ওই উইকেটগুলোর সাথে খেলতে পারি। এবং ওখানে কিছু প্র্যাকটিস ম্যাচও হয়েছে, তারা ওই খেলার পরে তাদের এই জিনিসগুলো বুঝতে পেরেছে যে আসলে তাদের ল্যাকিংসগুলোকে এবং তাদেরকে কীভাবে গেম প্ল্যানটা সাজাতে হবে। তারপরে হয়তো ম্যাচগুলো খেলছে একটু আমাদের খারাপ গেছে, ভালো গেছে, কিন্তু তারা কিন্তু আমার মনে হয় যে তারা টিম যারা অর্গানাইজ ছিল, ওখানে যারা টিম ম্যানেজমেন্ট ছিল, কোচ বলেন যারা ছিল, নিশ্চয়ই কোনো একটা প্ল্যান করছিল যে আমরা পজিটিভ ক্রিকেট খেলবো, ভালো ক্রিকেট খেলবো, আমরা জয়ের জন্য খেলবো, আমরাও এদের মতো প্লেয়ার। আর বর্তমান অস্ট্রেলিয়া টিম কিন্তু এটা ফালনা টিম না, এখানে কিন্তু যে মোটামুটি একটা মানে সবচেয়ে এক্সপিরিয়েন্স টিম বলা চলে। বোলিং ইউনিট বলেন, ব্যাটিং ইউনিট বলেন, ফিল্ডিং এবং তাদের গ্রাউন্ড সব কিছুই তার। এই জায়গায় যে আমরা ডমিনেট করবো তার মানে বুঝতে হবে যে আমাদের মাইন্ড সেট আপটা ছিল পজিটিভ মাইন্ড সেট আপ ছিল, যে দারুণ কিন্তু আমাদের ছেলেরা আজকে এই কাজগুলো করতে সহজভাবে করতে দাদা সহজেই পেরেছে। এবং তারা আসলে জেতার জন্য মনে হয় আগে এই প্ল্যানটা করেনি, তারা হচ্ছে যে আমরা প্রতিটা ইনিংসে ভালো, প্রতিটা ইনিংসে তাদের সাথে খেলতে, তাদের বডি ল্যাঙ্গুয়েজটা ছিল উইনিংয়ের একটা উইনিং মেন্টালিটিটা তাদের ছিল। এবং আমরা আসলে এই পেছনের গল্পগুলো অনেক সময় জানি না। এই যে মুমিনুল, আপনি বলছেন বসুন্ধরাতে অনেক দিন কাজ করে গেছে, অস্ট্রেলিয়া যাওয়ার আগে বসুন্ধরাতে গিয়ে তিনি কাজ করেছেন এবং একাকী কাজ করেছেন। এইসব কথাগুলো কিন্তু আমরা অনেক কিছুই জানতাম না। আমরা আপনার কাছ থেকে এগুলো আরও অনেক শুনবো।
আমাদের সঙ্গে হান্নান সরকার আছেন। বাংলাদেশ যখন প্রথমবার অস্ট্রেলিয়া সফর করে সেখানে তিনি সেই দলের প্লেয়ার ছিলেন। হান্নান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদের কথা। ধন্যবাদ, আমি শুনতে পাচ্ছি। হান্নান ভাই, অভিনন্দন জানাতে চাই আপনাকেও এই কারণে যে এই বাংলাদেশ দলটার সঙ্গে আপনিও অনেকদিন জড়িত ছিলেন, অ্যাজ এ সিলেক্টর আপনি জড়িত ছিলেন। এবং মজার ব্যাপার যেটা হান্নান ভাই, সেটা হচ্ছে যে আপনার অস্ট্রেলিয়াতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট রান ছিল আপনার, সেটি টপকে গেছেন আপনারই খুব পছন্দের দুজন প্লেয়ার, নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিম। আমরা সবসময় দেখি আপনি যখন কোচ হিসেবে এসেছেন, আপনি দল করেন, বিপিএলে দল করেছেন, ডিপিএলে দল করেছেন, দুটো দলেই আপনি এই দুজন প্লেয়ারকে মানে পার্সোনালি সিলেক্ট করেন আপনি, এবং এদেরকে দিয়েই আপনি দলটা তৈরি করেন। সো আপনার জন্য নিশ্চয়ই একটা প্রাউড মোমেন্ট যে আপনাকে টপকে গেছেন এই আপনার এই খুব পছন্দের দুজন প্লেয়ার। প্রথমে আমি বাংলাদেশের প্রতিটা ক্রিকেট লাভার যারা আছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, কারণ এটা অনেক বড় একটা পাওয়া। কারণ অস্ট্রেলিয়ার মাটিতে যে অস্ট্রেলিয়াকে হারানো, আমার মনে হয় যে এটা ভাষায় প্রকাশ করার মতো না, এটা স্বপ্নের মতোই। বিকজ আমরা যখন চিন্তা ভাবনা করেছি অস্ট্রেলিয়াতে যাব, এই স্বপ্নটা পূরণ হওয়ার চিন্তা কিন্তু অনেস্টলি যদি আমাকে কেউ জিজ্ঞেস করে বা আপনাকেও কেউ জিজ্ঞেস করে, আমি শিওর, রুশো ভাই আছেন, আমি শিওর যে রুশো ভাইও চিন্তা করেন আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে জিতে যাব। আমরা চিন্তা করেছি ভালো ক্রিকেট খেলবো, হয়তো ড্র করলে সেটা অ্যাচিভমেন্ট হবে। সেখানে এই ম্যাচ জয়টা মনে হয় অনেক বড় একটা পাওয়া। আর আপনি শান্ত আর আমার মনে হয় যে তামিমের কথা বললেন, নিশ্চিতভাবেই বিপিএলে আমার সঙ্গে ছিল এবং আমাদের রাজশাহীর দুটো ডিরেক্ট সাইনিং প্লেয়ার ছিল, শান্ত এবং তামিম। সো তাদের আমাকে টপকে যাওয়ার যে বিষয়টা, এটার অপেক্ষায় ছিলাম। বিকজ আসলে 23 বছর অপেক্ষা করতে হয়েছে আমাদের ক্রিকেটে। 23 বছর যেখানে গিয়েছে, নিশ্চিতভাবেই 76 রান টপ স্কোরার এটা হয় না। মানে এখন নিশ্চিতভাবেই একটা 100 হবে, সেই 100কে টপকে কেউ 150 করবে, সেই অবস্থায় আমরা পৌঁছে গেছি। সময়ের ব্যাপার ছিল, অস্ট্রেলিয়া আমাদেরকে ইনভাইট করেনি, আমরা খেলার সুযোগ পাইনি। যখন ইনভাইট করলো, সেই রেকর্ড ব্রেক করলো। এবং তামিমের 100টা মনে আলাদাভাবে বলার মতো, বিকজ টেস্ট ক্রিকেটে এসেই এই ধরনের একটা পারফরমেন্স নিশ্চিতভাবেই সবার নজর কেড়েছে। এবং তামিমের এই অ্যাচিভমেন্টটা আমাদের প্রতিটা মানুষকে টেস্ট ক্রিকেটে যে ওপেনিংয়ের জায়গাটা আমরা একটু স্ট্রাগল করছিলাম, সেটা একটা আলাদা ভরসার জায়গা তৈরি করেছে। আর শান্ত টেস্ট ক্রিকেটে ভালো খেলছে, কন্টিনিউ ভালো খেলে যাচ্ছে। সো এদের দুজনের পারফরমেন্স নিশ্চিতভাবেই আমরা প্রত্যাশা করেছিলাম, হয়তো শান্তর কাছে প্রত্যাশা বেশি ছিল, আনফর্চুনেটলি 100টা হয়নি। বাট আমার মনে হয় যে নিশ্চিতভাবেই চমৎকার পারফরমেন্স এবং টিম হিসেবে যে একটা অ্যাচিভমেন্ট, সেটা আমাদের সবার জন্য অনেক বড় একটা পাওয়া। হান্নান ভাই, আপনি অস্ট্রেলিয়াতে খেলেছেন, অস্ট্রেলিয়ার মাটিতে খেলা আসলে কতটা কঠিন? আমরা মুখে মুখে অনেকেই বলছি, বাট যারা খেলেছেন, আপনারা নিশ্চয়ই টের পান ওখানে আসলে খেলা, আমরা যেভাবে জয় পেয়েছি সেটা তো মানে স্বপ্নের মতো ব্যাপার। সেখানে খেলা আসলে কতটা কঠিন? আমাদের এই প্লেয়ারদের সবচেয়ে বড় যে বিষয়, ওনারা কিন্তু মানে এই প্লেয়ারদের যদি আমি দেখি, শান্ত, তামিম থেকে শুরু করে মমিনুল, মুশফিক হয়তো অনেকবার বাইরে গিয়েছে, খেলেছে, বাট অস্ট্রেলিয়াতে খেলা হয়নি। বাট এদের সবচেয়ে বড় স্ট্রেংথ যেটা, এরা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেকদিন খেলছে, হয়তো সাউথ আফ্রিকায় খেলেছে, নিউজিল্যান্ডে খেলেছে, অস্ট্রেলিয়া হয়তো খেলা হয়নি। তো সেই জায়গা থেকে সিমিলার কন্ডিশন, ওই ধরনের টাফ কন্ডিশনে খেলার এক্সপিরিয়েন্স তাদের আছে, এটা নিশ্চিতভাবেই তাদেরকে ইন্সপায়ার করেছে। আর এর সঙ্গে আমি যোগ করতে চাই যে আসলে আমরা প্রায় 12-14 দিন আগে গিয়েছি এই কন্ডিশনের সঙ্গে অ্যাডাপ্ট করার জন্য, এবং যাওয়ার আগেও আমরা জানতাম যে অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের শুধু একটা টেস্ট সিরিজ, যেখানে 2টা টেস্ট খেলবো। সো প্রিপারেশনটা পুরোটাই ছিল টেস্ট কেন্দ্রিক। তো এটা নিশ্চিতভাবেই আমাদেরকে ওই প্রিপারেশনের যে পার্টটা, সেটাকে চমৎকারভাবে হেল্প করেছে। আমরা যদি এমন হতো যে অস্ট্রেলিয়া যে টেস্ট খেলবো, ওয়ানডে, টি20, তখন হয়তো প্রিপারেশনটা ডিফারেন্টভাবে নিতাম। বাট যখন আমরা জানি যে দুটো টেস্ট খেলার জন্যই যাচ্ছি, পুরোটা ফোকাস এবং ট্রেনিং সেশনগুলো, প্রিপারেশন, মেন্টালি, টেকনিক্যালি, ফিজিক্যালি, প্রতিটা জায়গায় কিন্তু আমরা 2টা টেস্টের জন্যই নিজেদেরকে প্রস্তুত করেছি। সো নিশ্চিতভাবেই সেটার আউটকাম বা ফলটাই আমরা দেখলাম যে আমাদের টেস্ট জয়। এবং আমার মনে হয় যে অস্ট্রেলিয়া খেলা কঠিন, বাট ডারউইনের উইকেটটা আপনি যদি লক্ষ্য করে দেখেন, প্রথম দিন থেকে ডে বাই ডে, 4th ডেতে এসে যেভাবে আমরা দেখেছি, ডারউইনের উইকেটে এরকমটাই হওয়ার একটা ধারণা করছিলাম। বিকজ আমরাও যখন 2003-এ খেলেছি, অস্ট্রেলিয়ার যে মানে আমরা ট্রেডিশনাল উইকেট চিন্তা করি, খুব বাউন্স, মুভমেন্ট, সেরকমটা কিন্তু ডারউইনের উইকেটটা ওরকমটা থাকে না। বিকজ অফ এক হলো উইকেট, পাশাপাশি আরেকটা হলো ওয়েদার। তো সব কিছু মিলে ডারউইনে আমাদের মানে অ্যাডজাস্টমেন্টের কাজটা অপেক্ষাকৃত অন্য মেলবোর্ন বা অন্য জায়গার সঙ্গে কম্পেয়ার করলে ইজিয়ার ছিল। বাট স্টিল অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা, সেটা আলাদা একটা চ্যালেঞ্জ, যেটা অন্য সব দেশই ফেস করে, আমরাও ফেস করেছি, বাট আমরা চমৎকারভাবে অ্যাচিভ করেছি। হান্নান ভাই, আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই। তানজিদ তামিমকে যখন এই দলটার সঙ্গে নেওয়া হয়,
তখন অনেক রকমের কথা হয়েছিল, বলা হচ্ছিল যে তিনি মাত্র একটা টেস্ট খেলেছেন, অস্ট্রেলিয়াতে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, হ্যাজেলউডকে ফেস করতে হবে, এবং তার আগে তিনি সাদা বলে পারফর্ম করছিলেন রেগুলার, কিন্তু লাল বলের ক্রিকেটে যেহেতু তার এক্সপিরিয়েন্স ছিল না এবং তিনি একটু অ্যাগ্রেসিভ ক্রিকেটারও, এবং তার টেম্পারমেন্ট নিয়েও কথা উঠছিল আর কি, নানা রকমের কথা ছিল। সো তানজিদ তামিম কিভাবে নিজেকে কোপ আপ করলেন সেই সিচুয়েশনটাতে? আপনি যেহেতু তাকে একেবারে ক্লোজলি দেখেছেন, তার সামর্থ্যের ব্যাপারে আপনার নিঃসন্দেহে আপনার ধারণা সবচেয়ে বেশি। আপনি একটু আমাদেরকে তানজিদ তামিমের কথা বলবেন। আর তামিমের যে বিষয়টা, আমরা তাকে হোয়াইট বল ক্রিকেটে গত প্রায় 5 বছর, 21 সম্ভবত ডেবু, তখন থেকেই দেখছি। সো ইন্টারন্যাশনাল ক্রিকেট একটা প্লেয়ার যখন 4-5 বছর খেলে ফেলে, তখন কিন্তু ডিফারেন্ট কন্ডিশনে খেলে। এই ধরনের পেস বলার বা এই ধরনের সিচুয়েশন যে ফেস হতে পারে এই ধরনের বলারদের এগেন্সে, সেটার জন্য নিজেকে প্রস্তুত করার এনাফ সময় পায়। 5 বছরের হোয়াইট বল ক্রিকেটে 2টা ফর্মেটে খেলে সে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটের একটা অ্যাডজাস্টমেন্ট তৈরি করে নিয়েছে নিজের মধ্যে পারফরমেন্সের মাধ্যমে। সঙ্গে এখন আসি লঙ্গার ভার্সন ক্রিকেট, যেটা টেস্ট ক্রিকেট। আমরা যদি ন্যাশনাল টিমে ডেবু হওয়ার আগ পর্যন্ত তানজিদ তামিমকে দেখি, আপনি যদি প্রিভিয়াস রেকর্ড দেখেন, সেটা 2021-22-এর আগে, আপনি দেখবেন ন্যাশনাল লিগ বা লঙ্গার ভার্সন ক্রিকেটে কিন্তু যখন রাজশাহীর হয়ে খেলেছে তখন কিন্তু রেগুলার রান করেছে, 100 করেছে, 150 করেছে। লঙ্গার ভার্সনে রান করার অ্যাবিলিটি তার ছিল। হয়তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসার পরে তখন হয়তো রেগুলার পুরো সিজনটা ন্যাশনাল লিগ খেলার সুযোগ হয়নি, বাট লঙ্গার ভার্সন ক্রিকেটে রান করার তার এক্সপিরিয়েন্স ছিল। সঙ্গে যেটা দরকার ছিল ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু সে হোয়াইট বল ক্রিকেটের মাধ্যমে নিয়েছে। বিষয়টা হচ্ছে লঙ্গার ভার্সনে রান করা এবং ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স, দুইটার সঙ্গে ম্যাচ আপটা অ্যাডজাস্টমেন্ট করাটা একটা চ্যালেঞ্জ ছিল, যেটা তামিম চমৎকারভাবে করেছে। আপনি যদি তার ইনিংসটা দেখেন, প্রচুর বল ছেড়েছে, যেটা লঙ্গার ভার্সনে খুব ইম্পর্টেন্ট। হয়তো এই বলগুলোই হোয়াইট বল ক্রিকেটে হলে তো সে শর্টস খেলতো। সো এই যে অ্যাডজাস্টমেন্টটা, এই যে প্রিপারেশনটা, আমার মনে হয় এটাই তাকে বড় রান করার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। সো আমি সবসময় একটা কথা বলি, টেস্ট ক্রিকেটে ভালো খেলতে হলে বল ছাড়া এবং বলটাকে জাজ করে কোন বলে আমি রান করব, আমার স্কোরিং শট কোনটা, শট অনেকগুলো শটের মধ্যে না থেকে কিছু শট কাট ডাউন করে অল্প কিছু শটের মধ্যে রান করা, সেই বিষয়গুলো তামিম চমৎকারভাবে করেছে। সো লঙ্গা ভার্সনে রান করার অ্যাবিলিটি তার আগেও প্রমাণ করেছে, 150 করেছে, 100 করেছে, বেশ কিছু ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার রেকর্ডও রয়েছে। সো আমার মনে হয় যে সময়ের ব্যাপার ছিল যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সঙ্গে সেটাকে ম্যাচ আপ করা, সেটা খুব ভালো করেছে, অবশ্যই তাকে ক্রেডিট দিতে হবে। এবং আমি ক্রেডিট দিতে চাই আমাদের প্রতিটা কোচিং স্টাফকে, স্পেশালি তার ব্যাটিং নিয়ে যারা এখানে কাজ করেছে, তার এই 12-14 দিনে যে অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে কাজ করেছে, আমি নিশ্চিতভাবে তাদের ক্রেডিট দিতে চাই। আর আমরা যারা কোচ হিসেবে কাজ করছি এখন, বিভিন্ন প্রিমিয়ার লিগ বা বিপিএলও তাকে পেয়েছি, তখন কাজ করছি আমরা, প্রতিটা মানুষ কিন্তু তার সঙ্গে কাজ করেছি। ইন্ডিভিজুয়ালি যদি আমার কথা বলেন, আরও বাকি যারা কোচ, সবাই প্রাউড ফিল করছি। সো তামিমের অ্যাচিভমেন্টটা নিশ্চিতভাবে তামিমের একার না, আমাদের সবার, বাট আলহামদুলিল্লাহ খুব ভালো খেলেছে। হানান ভাই, লাস্ট প্রশ্নটা আপনাকে করতে চাই। আপনারা খেলে আসার পরে 23 বছর লাগলো বাংলাদেশকে আরেকবার ইনভাইট করতে অস্ট্রেলিয়ার। সো এবার বাংলাদেশ যেভাবে জয়টা পেলো, এরপরে আসলে আরেকবার কি এরকম 23 বছর আমাদের ওয়েট করতে হবে না? আমরা এবার আশা করতে পারি যে আমরা সহসাই সেখানে আবারও খেলার সুযোগ পাবো আর কি? আমি তো মনে করি অবশ্যই না, কারণ নিশ্চিতভাবেই অস্ট্রেলিয়া এতদিন যেভাবে আমাদেরকে ট্রিট করেছিল, আসলে ট্রিট করার কারণও ছিল, আমরা 2003-এ যখন গিয়েছিলাম, আমরা 2000 স্ট্যাটাস পেয়েছি, 3 বছর পরে আমরা অস্ট্রেলিয়া 2.5 বছর পরেই খেলতে গিয়েছিলাম। সেই সময়ের সঙ্গে 23 বছর পরে যে আমাদের ক্রিকেটটা চেঞ্জ হয়েছে বা টেস্ট ক্রিকেট আমরা ভালো করতে শুরু করেছি, আমরা নিউজিল্যান্ডে যে ম্যাচ জিতেছি, আমরা অস্ট্রেলিয়া ম্যাচ জিতলাম, পাকিস্তানে জিতলাম। সো অ্যাওয়েতেও যে আমরা ভালো করছি, সেটার থেকে হয়তো অস্ট্রেলিয়াও একটু নতুনভাবে চিন্তা করার সুযোগ আমরা তৈরি করে দিয়েছি। সো নিশ্চিতভাবে অস্ট্রেলিয়া চিন্তা করবে, এবং আমার মনে 23 বছর না, হয়তো 3 বছর ম্যাক্সিমাম, হয়তো তার আগেও হতে পারে। সো আমি শিওর যে অস্ট্রেলিয়া এখন আমাদেরকে নিয়ে অন্যভাবে চিন্তা করবে, এবং আমরা হয়তো এত দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না, আমরা খুব শীঘ্রই অস্ট্রেলিয়ার সঙ্গে আবার টেস্ট সিরিজের শিডিউল পেয়ে যাবো ইনশাল্লাহ। আমরাও সেটাই আশা করি। হান্নান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রুশো ভাই, হান্নান ভাই বলছিলেন, হান্নান ভাইয়ের কাছে আমি ব্যক্তিগতভাবে দুটো জিনিস জানতে চাচ্ছিলাম, তানজিদ তামিম এবং শান্তর কথা, কারণ তাদেরকে তিনি অনেকদিন ধরে কোচিং করাচ্ছিলেন এবং সিলেকশন প্রসেসেও তিনি যেহেতু যুক্ত ছিলেন, তানজিদ তামিমদেরকে তাদের হাত ধরেই আসা। আপনার কাছ থেকে আমি কালেকটিভ এফোর্টটা সম্পর্কে জানতে চাই। বাংলাদেশ কিন্তু আসলে শুধুমাত্র তানজিদ তামিম বা শান্ত বা মেহেদী মিরাজ, হাসান মাহমুদ একাই কেউ জিতিয়ে দেননি। আপনি দেখবেন একটা টেস্ট ম্যাচে সবাই সম্মিলিতভাবে পারফর্ম করেছেন। সেখানে মমিনুল হক সৌরভের 49 যেমন গুরুত্বপূর্ণ, সেখানে মেহেদী হাসান মিরাজের 65ও নিশ্চয়ই সেভাবেই গুরুত্বপূর্ণ, সেখানে শান্তর 84ও গুরুত্বপূর্ণ, তানজিদ তামিমের সেঞ্চুরি। এই যে কালেকটিভ এফোর্ট, বাংলাদেশকে আমরা সাধারণত হয়তো 1-2 পারফর্ম করে, কিন্তু এভাবে সবাই সম্মিলিতভাবে পারফর্ম করা, এবং সেখানে এবাদতের 2 উইকেট ফার্স্ট ইনিংসে, সেটাও নিশ্চয়ই কম গুরুত্বপূর্ণ নয়। সো এই কালেকটিভ এফোর্টটা টিম গেমে যখন টিম হিসেবে যখন একটা দল পারফর্ম করে, তখন নিশ্চয়ই জয়গুলো সহজ হয়ে যায়। এই টিম এফোর্টটা, বাংলাদেশের এই বন্ডিংটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? এই বন্ডিংটা আমি বললাম যে যদি টিম এফোর্ট
আমরা প্রতিটা ইউনিটে যদি আমরা সেইভাবে ফোকাস দিয়ে খেলি তাহলে কিন্তু একটা টিমের রেজাল্ট আছে। কালেকটিভে যে আপনি যখন ব্যাটিংয়ে দেখেন, আমাদের ব্যাটিংয়ের তামজিদে ডেফিনেটলি সে এক্সিলেন্ট তার পারফরমেন্স। এই প্ল্যানিংয়ের কথা বলেন যে তামজিদ যখন ওখানে এই কন্ডিশনে খেলতে গেছে, ওই কন্ডিশনে কি প্ল্যানটা কেমন হওয়া উচিত ছিল, কোন শটসগুলো খেলবে, এই যে তার যে প্ল্যানিংগুলো ঠিক ছিল। আপনি সৌরভের ভিতর দেখবেন, সৌরভের ভিতর দেখেন যে সেম প্ল্যানিংয়ে কিন্তু আমরা সবাই গেছি। আমাদের যেটা টার্গেট ছিল যে আমরা আসলে কোন প্ল্যানিংয়ে যাব, কোন শটসগুলো খেলবো, কোন বলগুলো ছাড়বো, সে তেমনি তামজিদ তামিম, তেমনি মমিনুল, তেমনি আমাদের ক্যাপ্টেন্স বলেন আমাদের, তেমনি আমাদের এরপরে যারা মুশি কিছুটা কন্ট্রিবিউশন ওখানে আসছে, সবাই কিন্তু দেখবেন যে একটা প্ল্যানিংয়ে গেছে। কিন্তু এই প্ল্যানিংটাই কিন্তু আমাদেরকে আগিয়ে দিয়েছে ব্যাটিং ইয়েতে। এবং সবচেয়ে বেটার একটা বড় জিনিস ছিল যে এই অস্ট্রেলিয়াতে কিন্তু আমাদের দেখেন এশিয়া মহাদেশ বা অন্য অন্য কান্ট্রি যারা খেলতে যায় 60 থেকে 70 ওভারের বেশি কিন্তু খেলে না, আমার হিস্ট্রি যতটুকু জানা আর কি। এত ওভার 100-এর উপরে ওভার খেলেছে অল্প, মানে অল্প ভারত কিছু। একবার সেই খেলেছে। ক্ষেত্রে আমাদের যেটা সবচেয়ে বড় মানে আমাদেরকে এগিয়ে নিয়ে গেছে সেটা হচ্ছে আমাদের 100 ওভারের যে আমরা খেলেছি, 138 ওভার খেলেছে 138 ওভার। এইটাই আমাদেরকে, আমি মনে করি এই যে বড় রানগুলো করতে সহযোগিতা করছে। এবং প্লেয়াররা হয়তো চিন্তা ভাবনা প্ল্যানটা ছিল যে আমরা আরও 100 বেশি ওভার খেললে আমাদের স্কোরটা বড় হয়ে যাবে। স্কোরটা যখন বড় হবে ডেফিনেটলি একটা অপোনেন্ট টিমের জন্য একটা প্রেশার হবে। তো এই জিনিসগুলোই কিন্তু আমাদেরকে কিন্তু বড় স্কোর করতে এবং সহযোগিতা করছে। বাংলাদেশ যখন এতগুলো ওভার খেলে ফেলছিল, স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ান বোলাররাও হতাশ হয়ে যাচ্ছিল বা ফিল্ডাররাও হতাশ হয়ে যাচ্ছিল। তখন বলাররাও তো তখন চিন্তা ভাবনা করেন যে তখন তাদের ভিতরে একটা প্রেশার চলে গেছে। আমরা যখন 130-38 ওভার খেলেছি, তাদের কিন্তু প্রেশার, তারা আমাদেরকে যে চিন্তা ভাবনা করেছে সে প্রেশারটা কিন্তু উল্টা তাদের উপরে চলে গেছে। এই যে চিন্তাটাই তাদেরকে কিন্তু ব্যাকফুটে নিয়ে যেতে আমরা সহযোগিতা করছি তাদেরকে, যে তোমার ব্যাকফুটে চলে যাচ্ছে, আমরা এত ওভার খেলবো, আমরা তোমাদেরকে ডমিনেট করি। এই পজিটিভ এই বডি ল্যাঙ্গুয়েজটাই কিন্তু আমাদেরকে কিন্তু আজকে এই জায়গাটায় নিয়ে আসছে কিন্তু আর কি। এটা হলো ব্যাটিং ইউনিটগুলো। বলিং ইউনিটটাও আপনি দেখেন কিন্তু বলিং ইউনিটে আপনার হাসান মুরাদ কিন্তু হাসান মাহমুদ সে কিন্তু সদ্য ইংল্যান্ডে কিন্তু সে কিন্তু কাউন্টি ক্রিকেটে গেছে। কাউন্টি ক্রিকেটে তার যে একটা যে প্রিপারেশন ছিল, যে ওখানকার কন্ডিশন অস্ট্রেলিয়ার কন্ডিশন কিন্তু সেম কন্ডিশন, এবং ওখানে খেলার পর যে অভিজ্ঞতাটা সে নিয়ে গেছে, সেই জায়গায় কিন্তু এখানে এসে বলছে আমাকে ওই কন্ডিশনের কাছাকাছি এই কন্ডিশনটাতে, সেই অনুযায়ী কিন্তু সে চ্যানেল মেনটেনেন্স করে কিন্তু এখানে বোলিংগুলো করেছে। এবং তার রেজাল্টটা কিন্তু সে 100% পেয়েছে, যে আসলে এই কন্ডিশনে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া সেম কন্ডিশন, কীভাবে বল করতে হবে, কোথায় বল করতে হবে, গ্রেসি উইকেট, এবং এই সফলতা। এবং তার দেখেও তাসকিন আমাদের অভিজ্ঞ বোলার ওখানে আছে, তাসকিনও কিন্তু সেই একই ফর্মেট, সবাই কিন্তু একই প্ল্যানেই গেছে। ইবাদতও কিন্তু সেই একই খেতেই গেছে কিন্তু, যে আমাদের ভালো চ্যানেলে বল করতে হবে, তাদেরকে বেশি ওভার খেলানো যাবে না, তাদেরকে আমরা রুম দিব না। এই যে জিনিসগুলো সর্বমিলেই কিন্তু আজকে একটা ভালো রেজাল্ট। আমার একটা জানার জায়গা আছে, সেটা হচ্ছে যে হাসান মাহমুদের বলে দুটো ইনিংসেই হাসান মাহমুদের বলে উইকেট দিয়ে এসেছেন ট্রাভিস হেড, দুটো আউটই হয়েছে ইনসাইড এজ হয়ে। সেকেন্ড ইনিংসের জ্যাক ওয়েদারাল, তাদের যে আরেকজন ওপেনার আছে, তাকেও ইনসাইড এজ করেছে। আমরা হয়তো দূর থেকে দেখে আমরা হয়তো ভাবতে পারি যে ইনসাইড এজ হয়েছে সম্ভবত ব্যাটার দুর্ভাগা, ব্যাটের লেগে ঢুকে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা হচ্ছে দুর্ভাগ্য। বাট আলটিমেটলি বিষয়টা তো এরকম না, বোলাররা তো একটা প্ল্যান করে ব্যাটারকে বাধ্য করে না এজ করতে না। অ্যাবসলিউটলি। এখানে আপনারা খুব সুন্দর কথা বলেছেন যে হাসান মাহমুদ, ওই যে আপনার যে ব্যাটারের কথা বলেন যে একইভাবে দুটো ইনিংসে একইভাবে আউট হয়েছে, কিন্তু এখানে সবচেয়ে দক্ষতা পরিচয় হলো আমাদের যে বোলাররা, তারা কিন্তু চ্যানেল মেনটেনেন্স করে তাদের ভ্যারিয়েশনটাকে কাজে লাগিয়েছে। যে একে নিশ্চয়ই অ্যানালাইসিস করেছে, একে আসলে এই ব্যাটারকে আমি একটা আউট সুইং করতে করতে এই ইনসুইং মারবো, ইনসুইং যে একই জায়গায়। হাসান মাহমুদের আপনি একটা জিনিস দেখেছি যে সে একই জায়গা থেকে দুইটা জিনিস করতে পারে। এইটাই কিন্তু সবচেয়ে একটা ব্যাটারের পক্ষে বল সিলেকশন বা এটা চুজ করা কিন্তু ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। যদি একটা বলার যদি বিভিন্ন জায়গায় হাত এখান থেকে বা মাথার কাছ থেকে, তখন কিন্তু বুঝে ফেলে। আর যখন একই জায়গা থেকে সে ইন আউট দুটা মারে, ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। সেই জিনিসটা আমি আমাদের যে পেসার হাসান মাহমুদের ভিতরে আমরা কিন্তু এটা পেয়েছি কিন্তু। এবং তাসকিনের ভিতরেও এই জিনিসগুলো আছে। আমিও সকালে এরকম প্রেডিক্ট করছিলাম যে যেহেতু আজকে 4th ডে, আজকে হয়তো গতকাল 4টি উইকেট গেছে, আজকে আমার চেঞ্জিংটা কীভাবে আসবে। একবার আমাদের পুরাতন বল, আমাদের তাসকিন কিন্তু পুরাতন বলে ভালো বল করে, বা তাসকিন শুরু করবে, স্টার্টিংও ওই রকম হচ্ছে। তারপর স্পিন ট্র্যাকটাও ছিল, যে স্পিনিং ট্র্যাক ছিল, টার্ন করতেছিল। মিরাজ ভালো করতেছিল, ভালো রিদমে ছিল, কনফিডেন্ট ভালো ছিল। মিরাজও কিন্তু যখন দেখছে যে ওই 5টার দিকে ওইটা আসছিল, তখন কিন্তু চেঞ্জিং যে ক্যাপ্টেন যে সব মিলে কিন্তু আমি বললাম সব যেদিন যত ভালো দিন যাবে তত ভালো প্ল্যানিং থাকবে, তত জেতার জন্য আমাদের তত
ক্যাপ্টেনদের মাথায় মানে অন্য ভালো ভালো চিন্তা আসে যে কীভাবে আমরা এই জায়গা থেকে তাড়াতাড়ি উইকেটটাকে আমরা ফল করাতে পারি। তো ক্যাপ্টেনও হয়তো ওই সময় রোটেটগুলো যে করতেছিল, পেস বলার, স্পিন বলার, অমুক বলার, মানে ওদেরকে মানে স্টেবল হতে দিচ্ছিল না আর কি। যার ধরুন আজকে আমরা কিন্তু আজকে একটা শেষে লাস্ট 4 ডেতে আসি যে আমরা একটা সার্টেন কিছু আবার যাওয়ার পরে কিন্তু আমরা উইকেট পতনগুলো দেখছিলাম, যেটা কিন্তু আজকেই কিন্তু একটা ডিসিশন মেকিংয়ের দিন ছিল। আজকে যদি এই ইনিংসটা যদি তারা লং করে ফেলতো, তো আমাদের 5 ডেতে গেলে কিন্তু আমাদের জন্য কিন্তু একটা, আমি মনে করতাম যে একটু 200 করলে আমাদের জন্য একটা একটু ইভেন 150 করলেও হয়তো লাস্ট ইনিংসে এটা কিন্তু চেঞ্জ সেই করা একটু কাজটা tough। তারা জানে যে আমরা অতদূর যাইতে দেবো না, তাদেরকে আমাদের 100-র আগেই আমাদেরকে একটা লিড যাতে আমরা পাইতে পারি, মানে লিড টার্গেট চেজ করতে পারি, এটাতেই আমাদেরকে কিন্তু আজকে এই যে রেজাল্টটা। এক্স্যাক্টলি। রুশো ভাই, আমরা এইসব নিয়ে আরো অনেক আলাপ করব, তার আগে একটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার মধ্যকার বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় নিয়ে আমরা কথা বলছি। আমাদের সঙ্গে আছেন ক্রিকেট কোচ হাকিনুজ্জামান রুশো। রুশো ভাই, আমরা বিরতিতে যাওয়ার আগে হাসান মাহমুদকে নিয়ে কথা বলছিলাম। আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে ব্যাটাররা সবসময় হচ্ছে বোলারের রিলিজ পয়েন্ট ট্র্যাক করেন। বোলারের রিলিজ পয়েন্ট দেখে সেই অনুযায়ী তারা ঠিক করেন আর কি, তারা বুঝতে পারেন যে বলটা আসলে কোন দিকে যাচ্ছে বা কি। কিন্তু হাসান মাহমুদের ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে তিনি একই অ্যাকশন থেকে, একই জায়গা থেকে হচ্ছে তিনি বলটাকে দুই দিকেই টার্ন করাতে পারেন। মানে হাসান মাহমুদ ইজ সো স্পেশাল ফর বাংলাদেশ ক্রিকেট, আমার মনে হয় ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য। এই কাজটা তো সহজ না, এই কাজটা তিনি আসলে কিভাবে করেন? না, এটা আসলে বোলারের এটা আমি ট্যাকটিক্যাল এটাকে যে আমরা তো সিম, একটা বোলারের সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার সিমটা কত স্ট্রং, কতটা কন্ট্রোলে রাখতে হচ্ছে। হাসান মাহমুদের সিমটা খুব ভালো কন্ট্রোলে আছে, এবং এখানে সে যে একই জায়গা থেকে 2টা বল করতে পারে, এবং ব্যাটসম্যান যে তাকে না ধরার পিছনে কিছু কারণ আছে। এই যে 2টা ফিঙ্গারের বিষয় আছে, যে যখন সে আউট মারে তখন হয়তো দেখা গেছে যে এই ফিঙ্গারটাকে সে পুশ করে, আবার যখন সে ইন করে তখন এই ফিঙ্গার, তখন বলের পিছনে যখন এই 2টা কেয়ার থাকে, ডেফিনেটলি তখন এই জায়গাটা একটু ধরা ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু এটা আনফর্চুনেটলি যখন হয়তো বল ছাড়ছে, দেখছে যে একই অ্যাকশনে আসতেছে, আসার পরে সার্টেন জায়গা আসার পরে বল চেঞ্জ হয়ে যায়, এই জায়গাটা ব্যাটসম্যানের জন্য একটা বিশাল বড় বল সিলেকশনের বা ডিসিশন মেকিংয়ে ভুল করার কারণে, এই যে আপনি 2টা বললেন যে একই ব্যাটসম্যান একই জায়গায় পরপর প্লে ডাউনে আউট হয়েছে, এই রিজনগুলো কিন্তু এইগুলো কারণে। এবং এর মধ্যেও আবার কিছু ভেরিয়েশন আছে, এর মধ্যে স্লো ফাস্ট, কোনটা স্লো করবে কোনটা ফাস্ট করবে, এই যে ভেরিয়েশনটা কমিউনিকেশন করে যে বোলিংটা করা, এটা হাসান মাহমুদের ভিতরে আমি বহু বছর পরে কোনো বলারের ভিতরে এই জিনিসটা আমি দেখলাম যে আসলে এই জিনিসটাও কোর্সে বিধায় কিন্তু আজকে সে ফার্স্ট ইনিংসে 6টা উইকেট, সেকেন্ড ইনিংসে 3টে উইকেট, এবং যে সময় উইকেটটা আমার দরকার ছিল, যে উইকেট একটা সে আজকে আসে কিন্তু উইকেট প্রথমের দিকে পাচ্ছিলাম না, হয়তো মিরাজ ব্রেক থ্রো দেওয়ার পরে পরপর 2 দেওয়ার পরে তারপর ক্যাপ্টেন মনে করে হাসান মাহমুদকে এই সময়টা দরকার, এবং হাসান মাহমুদ ওই মুহূর্তে আসে কিন্তু সেম কাজগুলোই কিন্তু একদম রাইট চ্যানেল মেনটেনেন্স করে ওই বলগুলো করাতেই কিন্তু আমরা আজকে রেজাল্টটা পেয়েছি। কিন্তু খুব জোরে হাসান মাহমুদ যে খুব জোরে বল করছে সেটাও না, কিন্তু বলের আপনি গতিটাও দেখবেন, এবং তার বলের কাজটা ছিল অসাধারণ কাজ ছিল, যার ধরুন ওরা আমাদের কাছে আজকে হাসান মাহমুদের সাথে তারা আজকে পারে না। হাসান মাহমুদ আজকে তার এই ট্যাকটিক্যাল যে জিনিসগুলো ইউজ করছে, এটার কাছে তারা হেরে গেছে আজকে। রাইট, ওদের দলে মিচেল স্টার্ক, প্যাট কামিন্সের মতো বোলাররা আছেন যারা অনেক গতিতে বল ছুটতে পারেন, যদিও হ্যাজেলউডের মতো প্লেয়ারও আছেন যিনি একই সঙ্গে ট্যাকটিক্যালি অনেক এক্সপার্ট বোলার অবশ্যই। সেখান থেকে তাদের সবাইকে বিট করে হাসান মাহমুদ নিজের অ্যাবিলিটিটা দেখিয়ে দিলেন আর কি আলাদা করে। আমি একটু মেহেদী মিরাজকে নিয়েও শুনতে চাই, আজকে 5 রান নিলেন। মেহেদী মিরাজকে আমি গতকালকে শোতে আমরা বলছিলাম যে মেহেদী মিরাজকে আমরা অনেক আন্ডার রেট করি। আগের দিন তিনি 65 করেছেন টেইল এন্ডারদেরকে নিয়ে, পরের দিন তিনি আবার 5 উইকেট নিয়েছেন। গতকাল তিনি ক্যাপ্টেনকে বলছিলেন যে আমি অনেক রিদমে আছি সিলিতে একটা ফিল্ডার নিতে। সো মেহেদী মিরাজকে অনেক অ্যাক্টিভও মনে হয় মাঠে, বাট এগেইন তার পারফরমেন্সটাকে কি আমরা একটু মানে ওভারলুক করে যাই কিনা অনেক সময়? না, অনেক সময় হয় কি এটা ওভারলুক। মেহেদী মিরাজ যে ধরনের একজন প্লেয়ার, আসলে সবাই কিন্তু মেহেদী মিরাজের কাছে সবসময় ভালো কিছু এক্সপেক্ট করে, কিন্তু মাঝে মাঝে হয়তো রিদম ফেল করে, হয়তো কোনো কারণে হয়তো রিদম ফেল করে, হইতে পারে এটা। কিন্তু বর্তমান সময়ে মেহেদী মিরাজের যে পারফরমেন্স আছে, বা মেহেদী মিরাজ যে এই বিগত 2-একটা সিরিজেও খেলছে, সেখানেও কিন্তু সে কিন্তু আগের চাইতে আবার পারফরমেন্স আগের রিদমে সে কিন্তু চলে আসছে। এবং কালকে যেটা দেখলাম আমরা, তো তার ব্যাটিং, যে ওই যে বললাম সবার মাইন্ডটা চলে গেছে, পজিটিভ মাইন্ড চলে গেছে। মেহেদী মিরাজও বাধ্য হয়েছে তার মাইন্ডটাকে সেই পজিটিভ জায়গাটা ভালো কিছু করার জন্য, যে এই জায়গায় আমার কিছু ভালো করতে হবে, কিছু হয়তো আমি খারাপ হয়েছে আমার,
সে পিছের দিকে তাকায়নি, সামনের দিকে তাকিয়েছে। তাকানোর পরে কালকে কী হয়েছে, সে কিন্তু যে এই সময়টা আমার কন্ট্রিবিউশনটা দরকার, তার যে ফুল এফোর্টটা, তাদের বডি ল্যাঙ্গুয়েজটা, তার যে চাওয়াটা, তাদের মাইন্ড সেট আপটা ছিল পজিটিভ মাইন্ড সেট আপ, যার ধরুন মেহেদী মিরাজ কালে কিন্তু আমাদের দলের সবাই দেখছে কন্ট্রিবিউশনটা, সিনিয়র প্লেয়ার অ্যাজ এ কন্ডিশন অনুযায়ী সে কিন্তু এই কন্ট্রিবিউশনটা সহযোগিতা করতে পেরেছে। এবং বোলিংয়ের ক্ষেত্রেও সে যখন দেখছে যে আমি এই উইকেটটা আসলে আমি পুরোটা টোটালটা আমি আমার নিয়ন্ত্রণে নিতে পেরেছি, তখনই কিন্তু এই কথাটা বলছে আমি রিদমে আছি, আমি এটাতে এই যা চাচ্ছি তাই করতে পারছি। কিছু কিছু উইকেট থাকে যে বোলার হয়তো চাইলেও সেটা করতে পারে, কিন্তু কালকের উইকেটে কিন্তু যা চাইতেছিল মেহেদী মিরাজ সেটাই, এই জন্যই কিন্তু এই কথাটা আসছে, ভাই আমি রিদমে আছি, আমাকে দিয়ে কন্টিনিউয়াস করেন, আমি দিব। মানে এই কনফিডেন্টটাই কিন্তু মেহেদী মিরাজকে আজকে এই দেখেন তার কনফিডেন্সে, তার লাস্ট আমাদের ইনিংসে তার জন্য এই বোলিংটা আমাদের কতটা টিমের জন্য আমাদের কতটা একটা ইম্পর্টেন্ট স্পেল হয়ে গেছে কিন্তু, এবং উইনিংয়ের দিকেও আমাদেরকে নিয়ে গেছে কিন্তু এটা। রাইট, আমরা একটু শুনতে চাইবো হচ্ছে আপনার কাছ থেকে অন্যদের ব্যাপারে, বিশেষ করে হচ্ছে তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মানে তারা হচ্ছে তাসকিন ইবাদত প্রথম ইনিংসে দুটো করে উইকেট নিয়েছেন, বাংলাদেশের পেসাররাই 10টা উইকেটে সবগুলো নিয়েছেন হাসান মাহমুদ সহ, এবং পরের ইনিংসেও আমরা দেখলাম যে তারা ব্রেক থ্রু দিচ্ছেন, যদিও মেহেদী মিরাজ সেখানে কন্ট্রিবিউট করেছেন বেশি, বাট তাইজুল ইসলাম একটা উইকেট নিয়েছেন, তাসকিন একটা উইকেট নিয়েছেন। সো তাসকিন ইবাদতের অভিজ্ঞতার কথা আমরা জানি, তাসকিন ইবাদতের বোলিং অ্যাবিলিটির কথা আমরা জানি। তারা হয়তো এই ম্যাচে উইকেট যদি বলেন অনেক উইকেট পাননি, কিন্তু তারা যথাসময়ে যখন যে ব্রেক থ্রুটা দরকার ছিল তারা সেটি দিয়েছেন। তাদের ব্যাপারে আমি একটু শুনতে চাই আপনার কাছ থেকে। না, ডেফিনেটলি আমি এখানে তো খালি হাসান আমাদের একাই তার কন্ট্রিবিউশনটার মাধ্যমে কিন্তু আমরা আজকে জয় না, আজকে কিন্তু যারা আমাদের পেসার ইউনিট যেটা আছে, আমি বললাম আমার বোলিং ইউনিটটাই আছে, টোটাল বোলিং ইউনিটটা যাদের যে কাজটা করার দরকার সবাই কিন্তু সবার কন্ট্রিবিউশনটা আমি বলবো যে এক্সিলেন্ট ছিল আর কি। এর মধ্যে আমি তাসকিন অভিজ্ঞ বলার, তাসকিন যখন যে ধরনের বোলিং করা দরকার, তাসকিনও কিন্তু আহমেরও খুব জোরে জোরে বোলিং করছে তা না, ও কিন্তু জানে যে এই উইকেটে কী ধরনের বোলিং করতে হবে। ওর সাথে ইবাদতও, মোট কথা 3 জনের যে কমিউনিকেশনটা ছিল এটা বোলিং পেস ইউনিটেড, যার জন্য সবাই কম উইকেট পাইছে, কিন্তু দেখবেন তাসকিন ওরা ইকোনমি বোলিং করে গেছে, তাসকিন ইকোনমি বোলিং করে গেছে, ইবাদত ইকোনমি বোলিং করে গেছে, যার জন্য হচ্ছে কি এই যে বোলিং একটা আমরা একটা বলি যে পার্টনারশিপ, একটা ব্যাটিং পার্টনারশিপ, বোলিং পার্টনারশিপ, এই বোলিং পার্টনারশিপ রান কম দিয়ে উইকেটটা উঠানো, চাপে রাখা, এই জিনিসগুলো কিন্তু 3টা পেসারই কিন্তু এই কাজটা করে দিয়ে আসছে। কিন্তু তার জন্য কিন্তু আমরা এই যে ওদেরকে কিন্তু কম রানে বাধা রাখতে পারছি, এবং সবচেয়ে বড় জিনিস হলো তারা একদম তাদেরকে রান করার জন্য তারা স্পেস দেয়নি। এইটা আমাদের এই 3 জনের ভিতরে এই জিনিসটা ছিল, যার জন্য রান করার জন্য স্পেস যখন দেয়নি তখন তারা কিন্তু একটা সময় রান করার জন্য ব্যাট চালিয়েছে, তখন কিন্তু উইকেটটা উঠে আসছে। তো ডেফিনেটলি এই জিনিসগুলো তাদের আমরা এই বোলিং ইউনিটের কাছে এই জিনিসগুলো আমরা সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছি আর কি। রাইট, রুশো ভাই, আমরা আপনার কাছে আবারও ফিরবো, আরও আলোচনা করব, এই ম্যাচ নিয়ে অনেক আলোচনা করার বিষয় আছে। তার আগে আরেকটা বিরতি নেব, এখন মাঠে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। দর্শক, কথা বলছি ঐতিহাসিক জয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন রুশো ভাই। রুশো ভাই, আমরা বলছিলাম যে বাংলাদেশ একটা কালেকটিভ এফোর্ট দিয়ে একটা ঐতিহাসিক জয় পেয়েছে। আপনার 5 দিনের টেস্ট, আমরা আশা করছিলাম যে বাংলাদেশ কয়দিন সার্ভাইভ করতে পারবে। বারবার যাওয়ার আগেও প্রশ্ন করা হচ্ছিল যে বাংলাদেশ কয়দিন সার্ভাইভ করবে। শান্ত বারবার বলছিলেন আমরা 5 দিন খেলতে চাই, জয় পরাজয় নিয়ে ভাবছিলেন আমরা 5 দিন খেলতে চাই। সেখান থেকে বাংলাদেশ 4 দিনে ম্যাচটা জিতলো, 4 দিনও পুরোপুরি যায়নি, 3.5 দিনের একটু বেশি সময় লেগেছে, এবং বাংলাদেশ সবগুলো সেশন ডোমিনেট করেছে। একটা সেশনেও কিন্তু বাংলাদেশ মোমেন্টাম হারায়নি। এই যে আমরা অনেকবার দেখেছি রুশো ভাই যে বাংলাদেশ লিড নিয়েছে, বাংলাদেশ একটা ভালো মোমেন্টামের মধ্যে আছে, হুট করে ম্যাচ মোমেন্টাম লুজ করে ফেলেছে, ম্যাচ হেরে গেছে, মানে ফার্স্ট ইনিংসে লিড নেওয়ার পর সেকেন্ড ইনিংসে কলাপস করেছে, এরকম আমরা অনেক দিন দেখেছি। সো এই যে প্লেয়াররা প্রত্যেকটা সেশন অস্ট্রেলিয়াকে ডোমিনেট করেছে, এটার পেছনে শুধুমাত্র তো মাঠের পারফরমেন্স না, মানে মেন্টাল স্ট্রেংথও লাগে, পেছন থেকে পুশ করা লাগে। আপনি একজন কোচ, ক্রিকেটারদের এই সাইকোলজিটা নিশ্চয়ই বুঝেন। ক্রিকেটারদেরকে আসলে কি হেল্প করেছে এই যে প্রত্যেকটা ম্যাচে নিজেদেরকে এভাবে মোমেন্টাম, প্রত্যেকটা সেশনে নিজেদের মোমেন্টামটা ধরে রাখতে, নিজেদেরকে মানে স্ট্রং রাখতে? এটা আসলে আমি এজ এ কোচ হিসাবে আমাদের যারা ন্যাশনাল টিমের যারা কোচিং স্টাফ আছে নিশ্চয়ই তাদের প্ল্যান ছিল যে আমরা আসলে একটা করে সেশন কিভাবে যাব, তাদের ওই প্ল্যানটাকে যখন একটা সেশন শেষ হয়েছে তাদের সাথে হয়তো ডিসকাস করছে যে আসলে আমরা এই মোমেন্টামটাকে কীভাবে ধরে রাখা যায়, তোমরা যেভাবে খেলতেছো, যত যে স্ট্রোকগুলো নিয়ে খেলতেছো, ইটস ওকে,
মানে এই কথাটাই মানে আমার মনে হয় যে তারা বারবার রিমাইন্ড করতেছিল এক্সিলেন্ট বা পজিটিভ যে টকিংগুলো সবসময় পজিটিভ তাদেরকে একটা মোটিভেশন করছিল যে এক্সিলেন্ট হচ্ছে, খুব ভালো হচ্ছে, গো অ্যাহেড। মানে এই জিনিসগুলো সব যে তারা যে প্ল্যানটা করছে এবং তার প্লেয়ার এবং তাদের মধ্যে প্ল্যানটা ছিল মানে এক প্ল্যানটা ম্যাচিং করে গেছে। ম্যাচিং হওয়াতে কিন্তু তারা কাজটা করতে আমাদের সামনের দিকে এগোতে কিন্তু আমাদের সহজ হয়েছে কিন্তু। তো এইটা ডেফিনেটলি আমাদের যারা কোচিং স্টাফ আছে তারা অল টাইম মনিটরিং করছে বিধায় তারা কিন্তু তারাও জানে যে আসলে আমাদের সাকসেস হতে গেলে প্রতিটা সেশনে আমাদেরকে সাকসেস হতে হবে। এবং যারা ধরুন একটা করে সেশন করছে তাদেরকে হয়তো কিছু টিপস দিচ্ছে যে না গো অ্যাহেড, এইভাবেই যাইতে হবে, এইভাবেই করলেই কিন্তু আমরা প্রতি সেশন যদি একটা সেশন দিচ্ছি, আচ্ছা এখন নেক্সট সেশনটা আমাদেরকে ভালো করতে হবে, আবার নেক্সট সেশন ভালো করছি পরের সেশনটা, তার মানে প্রতিটা সেশন ভালো করার জন্য যে তাদেরকে যে মোটিভেশনটা, এই মোটিভেশনটা অবশ্যই কোচিং স্টাফটা তাদেরকে এবং এই ক্ষেত্রে কি আমাদের দুজন দেশি কোচ, এই মুহূর্তে দুজন না, ফিল সিমন্স ছাড়া বাকি সবাই দেশি কোচ, ব্যাটিং কোচ আশরাফুল আছেন, বোলিং কোচ তালহা জুবায়ের, ফিল্ডিং কোচটাও আমাদের আশিক ভাই, আশিকুর রহমান। হ্যাঁ, সো সবাই বাংলাদেশি। এটার কারণে কি একটু বাড়তি সুবিধা পাচ্ছেন? এটার কারণে তো অবশ্যই বাড়তি কারণ হলো কি যে আমাদের ফিল সিমন্স তো হেড কোচ থেকে একটা প্ল্যান দেয়, তার সাথে যে সাবঅর্ডিনেট যারা আছে কোচরা এদেরও ভূমিকা কিন্তু আমি মনে করি অনেক বড় ভূমিকা। এখানে অ্যাশ বলেন আশরাফুল একটা ব্যাটিং স্পেশালিস্ট হিসাবে, সে তো চাবে যে আমার এখান থেকে একজন আজকে কেউ না কেউ একটা 100 মারে, একজন 100 মারলেই কিন্তু আমার স্কোরটা বলে, কেউ একজন 50, একটা 100, একটা 50, একটা 30-40 হলেই স্কোরটা কিন্তু 400-এর দিকে যাবে। কিন্তু এই যখন যারা যে ভালো খেলছিল সে তো আমাদের গো অ্যাহেড, তুমি ভালো খেলতেছো, তোমার মতো খেলছো, মানে ওর খেলাটার যে প্ল্যানিংয়ের মধ্যে প্ল্যানটা যেটা ছিল প্ল্যানটা সঠিকভাবে যাচ্ছে কিনা তার মনিটরিংটা ঠিকমতো করছিল, তাকে মোটিভেটেড করছিল, বারবার বুস্ট আপ করছিল, বলার দরকার হলে বলছিল যে যদি তার ভালো যায় তো তাহলে যাচ্ছে, তখন তার বলার দরকার নেই, যতটুকু বলার দরকার আমার মনে হয় সেই কাজগুলোই তারা করেছে। এখানে আপনি ব্যাটিং কোচ বলেন, বোলিং কোচ বলেন, এখানে ফিল্ডিং কোচ যারা আছে, যখন ফিল্ডিং সেশনগুলো হয়েছে তখন ওই সেশনগুলো তাদের বডি ল্যাঙ্গুয়েজগুলো কেমন হওয়া উচিত, হয়তো সে কেউ যদি, আমার মনে হয় না যে ওই সময় সে তো কাজ করেছে, মাঠে কেমন বডি ল্যাঙ্গুয়েজ থাকা দরকার, হয়তো বা প্র্যাকটিস সেশনগুলোতে সেই কাজগুলো বারবার তাদেরকে স্মরণ করে দিয়েছে, হয়তো কিছু হলো ওই সেশনগুলোতে এই ইনফরমেশনগুলো দিয়েছে, এই বডি ল্যাঙ্গুয়েজ এরকম দরকার, ক্যাচ মিস করা যাবে না, ক্যাচ ম্যাচ তো মিস, তো এই ধরনের হবে, ম্যাচ দুই একটা কী হবে, কিন্তু তারপরে যেগুলো আসে সেগুলো কিন্তু নিয়েছে আর কি। তো সব মিলে ব্যাটিং যারা পরামর্শক ছিলেন, বোলিং পরামর্শক ছিলেন, ফিল্ডিং পরামর্শক ছিলেন এবং যারা টিমের হেড কোচ ছিলেন, সবার এফোর্টটা আমার মনে হয় এটা খুব ভালো এফোর্ট ছিল, খুব পজিটিভ একটা, মানে আমি বলবো যে একটা পজিটিভ মোটিভেশন ছিল আর কি, যার জন্য আমরা আশরাফুল ভাইকে নিয়ে শুনছিলাম যে তিনি সবসময় বলেন যে তিনি যখন থেকে দায়িত্ব নিয়েছেন তিনি বলেন যে প্রতি ম্যাচে আমি একটা করে সেঞ্চুরি দলের কাছ থেকে চাই, ব্যাটারদের কাছ থেকে, তিনি যেহেতু ব্যাটিং কোচ। সো এটা হয়তো আশা করা কঠিন যে প্রতি ম্যাচে একটা করে সেঞ্চুরি হবে, প্রতি ইনিংসে একটা করে সেঞ্চুরি হবে, কিন্তু আপনার দলের যদি 6-7জন ব্যাটার নিয়ে আমরা নামি, সেখান থেকে একটা করে সেঞ্চুরি আসলে অটোমেটিক্যালি কিন্তু পুরো দল একটা স্কোর পেয়ে যায়। ওর বলার উদ্দেশ্যটা হলো, আমি বলি এটা যে ওর বলার উদ্দেশ্যটা হলো যে তোমরা সবাই সেঞ্চুরি করতে পারো, কেউ একজন সেঞ্চুরি করো, আমরা তোমরা সেঞ্চুরি করার ক্যাপাবিলিটি, 6জন ব্যাটার সবারই তো সেঞ্চুরি করার অ্যাবিলিটি আছে। তো সেঞ্চুরি যখন হবে তখন ডেফিনেটলি যদি টপ লেভেল থেকে আগে হয়ে যায় তাহলে কিন্তু পরের যারা থাকে তার সাথে একটা পার্টনারশিপও ডেভেলপ করে, আমি যদি সেঞ্চুরি করার জন্য আমি যদি খেলছি, কিন্তু সেঞ্চুরি করে ধর আমার 100 হয়ে যাচ্ছে, আমার সাথে যে পার্টনারটা থাকবে সেও তো ও এতক্ষণ ধরে ও খেলছে, উইকেটে এত টাফ উইকেট হচ্ছে, সার্ভাইভ করে সামনের দিকে যাচ্ছে, না হোয়াই নট, আমি কেন পারবো না। এবং ও যে ভালো খেলছে এই তখন ওকে ফিডব্যাক দিতে পারে যে এই উইকেটে আমরা আমি এইভাবে খেলছি, তুমি দেখো এইভাবে খেলতে পারো কিনা। এই যে আলোচনার মাধ্যমেই কিন্তু একটা সেঞ্চুরি হলে আর একটা সেঞ্চুরিকে সহযোগিতা করে, একজন পার্টনার ভালো খেলে আরেকজন পার্টনারের ভালো খেলার জন্য নিজেকে উৎসাহিত করে ফেলে। কিন্তু এই জিনিসগুলোই কিন্তু আসলে এই উদ্দেশ্যেই কিন্তু আমার মনে হয় অ্যাশের এই কথাটা বলা যে 6টা ব্যাটারের মধ্যে একটা সেঞ্চুরি মারলেই কিন্তু আমার স্কোরটা বড় হবে। তখন এই যে পার্টনারশিপ ডেভেলপগুলো, এর মাধ্যমে পার্টনারশিপ ডেভেলপগুলো এবং দল একটা বড় সংগ্রহ পায়। সবাই আমরা আপনার কাছ থেকে আরো শুনবো, তার আগে আরেকটা বিরতি নেব। এখন মাঠে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরো একবার, আপনারা দেখছেন এখন মাঠে। ভাই, আমরা বাংলাদেশ যে জয়টা পেল, যে কনভিন্সিং উইনটা পেল বাংলাদেশ, এখন বাংলাদেশের ক্রিকেটারদের যেমন একটা দায়িত্ব বেড়ে গেছে যে এই ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে অবশ্যই।
আপনি বাংলাদেশ যেভাবে জিতলো, পরের টেস্টে যদি আবার ইনিংস ব্যবধানে হেরে যায় তাহলে এই জয়টা নিশ্চয়ই ফ্লুক হিসেবে বিবেচিত হবে। সো বাংলাদেশের ক্রিকেটারদের নিশ্চয়ই একটা বড় দায়িত্ব আছে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ ম্যানেজমেন্টের, ক্রিকেট বোর্ডে যারা আছেন, তাদের একটা দায়িত্ব আছে। এই যে ক্রিকেটাররা যে সাফল্যটা আনলো, এই সাফল্যটা ধরে রাখার জন্য ক্রিকেটারদেরকেও তো রেগুলার ম্যাচ খেলার সুযোগগুলো দিতে হবে। এই কথাটা আমরা অনেকবারই শুনি, ক্রিকেটারদের কণ্ঠ থেকেও শুনি। সো রুশো ভাই, আপনার কি পরামর্শ থাকবে আসলে ক্রিকেটারদের প্রতি? প্রথম কথা যে ক্রিকেটাররা পরের ম্যাচটাতে আসলে পরের টেস্ট যেটা আছে সেটাতে কেমন খেলা উচিত, এই সিরিজে আরও একটা টেস্ট আছে, সেই টেস্ট সিরিজটাতে কেমন খেলা উচিত, এটা যেমন ক্রিকেটারদের প্রতি আপনার পরামর্শ কি সেটা জানতে চাইবো। অ্যাট দ্য সেম টাইম বোর্ডের প্রতি আপনার কি পরামর্শ থাকবে? ফার্স্টে আমি একটু বোর্ডের যারা এখন বর্তমান যে বোর্ড আছে তাদের নিয়ে একটু বলতে চাই। কারণ আমার একটা কথা স্মরণ করে গেছে, আজ দীর্ঘ 23 বছর আগে আমাদের একজন এই বোর্ডের যারা ডাইরেক্টর আছেন তার মধ্যে আরেকজন ডাইরেক্টর ছিলেন রফিকুল ইসলাম বাবু ভাই, যিনি 23 বছর আগে অস্ট্রেলিয়া গিয়েছিলেন। অস্ট্রেলিয়া গিয়ে ওই সময় তাদের সাথে হয়তো বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন নিয়ে কাজের কথা হয়েছিল, যে কিভাবে বাংলাদেশ ক্রিকেটকে ডেভেলপ করা যায়। এবং সেই সময় কিন্তু অস্ট্রেলিয়ায় আমি তার সাথে কোনো কথোপকথনে আলোচনাগুলো হয়েছিল, যে তারা কিন্তু বলেছিল যে আমরা বাংলাদেশকে আমাদের কাতারে দেখতে চাই, আর আমাদের কাতারে আসতে হলে তাদের কী করতে হবে, তাহলে আমাদের কাছে আসতে হলে তখন এই বিষয় নিয়ে যখন আলোচনা, নিশ্চয়ই ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হয়েছিল। মাঝখানে হয়তো তারা ছিলেন না, হয়তো সুযোগটা তারা এক্সিকিউশন করতে পারেনি। বর্তমানে আবার আসার পরে তাদের কিছুদিন আগে আমার কথা হয়েছে যে আসলে তারা আমাদেরকে সহযোগিতা করতে চায়। সহযোগিতা মিনস হলো যে আমাদের অস্ট্রেলিয়ার সাথে তারা বেশি বেশি হোক না, ন্যাশনাল টিমের সাথে না হোক, আমাদের করসপন্ডিংটা বাড়ায় দিতে হবে। ন্যাশনাল টিমের সাথে খেলাটা না হোক, এ টিম, এসপি টিম, 19 টিম, এইগুলো যত তাদের ওখানে আমরা ম্যাচ সিরিজের অ্যারেঞ্জমেন্টগুলো করতে হবে, ডেফিনেটলি তখন আমাদের উন্নয়নটা কিন্তু এগিয়ে যাবে। এই বিষয় নিয়ে বাবু ভাই এই কথাগুলো বলছিলেন। বর্তমানেও কিন্তু তারা এই প্রসেসগুলো নিয়ে কাজ করছেন। যেমন বর্তমান আমাদের বোর্ড প্রেসিডেন্ট তামিমের কথা আমি না বললেই নয়, যে আসলে সে তো একজন ক্রিকেটার, সে তো আসলে জানে যে এই ধরনের টিমের সাথে খেলতে গেলে কী ধরনের দরকার, এবং একটা প্লেয়ারের যে ফ্রিডম, সে আসার পরে প্লেয়ারদের কিন্তু মারাত্মক সে কিন্তু ফ্রিডম দিয়েছে। তাদের কাছে কৈফিয়ত নেওয়া থেকে শুরু করে ভালো করলে কী করতে হবে, খারাপ করলে কী হতে হবে, সেটাও কিন্তু সে কিন্তু অ্যান্সার চাচ্ছে। তার মানে এই যে মনিটরিংটা, এটাও কিন্তু একটা উন্নয়নের জন্য কিন্তু তাদের একটা কিন্তু আমি মনে করি যে ফিডব্যাক এটা আমি তামিমকে অ্যাপ্রিসিয়েট করি, যে সে যে সবসময় খোঁজখবর নিচ্ছেন, প্লেয়ারদেরকে মোটিভেটেড করছেন, প্লেয়ারদেরকে ফিডব্যাক দিচ্ছেন, এবং ভালো করার জন্য কী করা দরকার আমরা আছি তোমাদের পিছনে, তোমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে এটা। আর আমি প্লেয়ারদের প্রতি আমি এইটুকুই বলবো, যারা বর্তমান ন্যাশনাল টিমে খেলছে তারা প্রত্যেকের প্রফেশনাল প্লেয়ার, প্রফেশনাল ইনকামটা তাদের ঠিক রাখতে হবে, এবং বাংলাদেশের ক্রিকেটকে উন্নয়নের জন্য আমি একটি গ্লোবাল প্লেয়ার হওয়ার জন্য আমার যেটা করা দরকার, আমি যদি আমার এই কাজটাই করি, যার যে কাজটা সেই কাজটাই যদি করি, ডেফিনেটলি আমি একজন গ্লোবাল প্লেয়ার হওয়া আমার পক্ষে কোনো অসম্ভব কিছু নয়। এর মধ্যে আমাদের যে এখন বর্তমান যে প্লেয়ার যারা দেখছে, আপনি বলেন তানজিম বলেন, এই লিটন বলেন, মুশি বলেন, এই যে আমাদের সৌরভ বলেন, শান্ত আছে, প্রত্যেকটার ভিতরে কিন্তু ক্যাপাবিলিটি আছে। কারণ এই টেস্টেই কিন্তু আমরা তাদেরকে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি যে আসলে এইখানে বিষয়টা হলো যে আসলে আমি খেলাটা কিভাবে খেলতে চাই, আমার প্ল্যানিংটা কিভাবে, আমার কন্ডিশন অনুযায়ী আমাকে কিভাবে খেলা উচিত, কোন উইকেটে কিভাবে, এইটাই যদি তাদের মধ্যে করে চিন্তা ভাবনা করে, তাহলে আমার মনে হয় না যে আমাদের রেজাল্ট পাওয়া খুব একটা টাফ হবে। তো আমার মনে হয় আমার প্লেয়ারদের মধ্যে আমার কনফিডেন্স আছে, এই টেস্টে যারা এই ফার্স্ট টেস্টে খেলেছে, তারা যে রোলটা প্লে করেছে, তারা রোলটা অলরেডি বুঝে গেছে যে এই কন্ডিশনে আমাদের কিভাবে খেলতে হবে। তো রেসপন্সিবিলিটি তাদেরই আমি নিতে বলবো, তাদের রেসপন্সিবিলিটি এখানে মাঠের ভিতর তারাই খেলবে, তাদের রেসপন্সিবিলিটি নিতে হবে, এবং পরবর্তী কেটা কিভাবে আমরা করব তারাই সেটা ডিসিশন নেবে আর কি। আমি মনে করি তাদের ডিসিশন নেওয়া উচিত, এবং একটা ম্যাচ গেছে, আমরা এটা নিয়ে আমাদের পড়ে থাকলে হবে না। নেক্সট যেটা আমাদের টেস্ট ম্যাচ আছে, টেস্ট ম্যাচে আমরা এর চেয়ে বেটার কেমনে ভালো করব। আমি তানজিমের দিকে তাকালে হবে না, যে ও 100 করছোর দিকে তাকালে হবে না, সৌরভের দিকে তাকালে হবে না, আমাদের সবাইকে কন্ট্রিবিউশন করতে হবে এখানে, এবং টিম গেমটা এখানে আমাদের সবচেয়ে বড় রোল প্লে করতে হবে এখানে আমাদের। রাইট, রুশো ভাই, আমরাও সেটা আশা করবো। এবং আরেকটা কথা সেটা হচ্ছে যে মুশফিক ছাড়া এই দলের বেশিরভাগ ক্রিকেটাররাই হচ্ছে ইয়াং। শান্ত, লিটনরা অনেক বছর খেলে ফেলেছেন, তাসকিন অনেক বছর খেলে ফেলেছেন, স্টিল তাদের বয়স আছে আরও 5-6 বছর 10 বছর দলকে কন্ট্রিবিউট করার মতো।
সো একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ নিশ্চয়ই সুন্দর। এরা যারা আছেন এরা বাংলাদেশের ক্রিকেটকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন, সেটা আমরা সবাই প্রত্যাশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে Thank you. স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আজকে এই জয়ে আমাকে এই আপনাদের এই এখন Studio তে মাঠে এসে কথা। আমন্ত্রণ জানার জন্য থ্যাংক ইউ। এবং বাংলাদেশকে আমি আজকে আবারও কংগ্রেচুলেশন জানাচ্ছি এই ঐতিহাসিক জয়ের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের হাত ধরেই বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাবে আমরা আশা করি। এর মাধ্যমে শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।